ব্যর্থ হওয়ার ভয় এটা আমাদের সবার মধ্যে কিন্তু কম বেশি কাজ করে, কিন্তু কি হবে যদি বলি এই ভয়টাই আসলে সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। হুম আজকের এই আলোচনায় আমরা ব্যর্থতাকে একদম নতুন একটা চোখে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে এটা সফল হওয়ার পথে একটা জরুরি অংশ হয়ে ওঠে। সাফল্যের পুরো ধারণাটাই কিন্তু একটা অদ্ভুত প্যারাডক্সের ওপর দাঁড়িয়ে আছে। মানে বিষয়টা বেশ স্ববিরোধী। কিভাবে? আচ্ছা, চলুন বিশ্বের সবচেয়ে সফল কিছু মানুষের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। উত্তরটা কিন্তু শুধু তাদের সেই অবিশ্বাস্য সাফল্য না, আসল মিলটা আরও অনেক গভীর। সেটা হলো তাদের প্রত্যেকের জীবনে আছে বড় বড় ব্যর্থতার এক একটা লম্বা ইতিহাস। যেমন ধরুন মাইকেল জর্ডানের কথাই ধরা যাক, যাকে আমরা সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে জানি, সেই তাকেই কিনা তার হাই স্কুলের টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। ভাবা যায়, কিন্তু তিনি তো থেমে যাননি, আর ঠিক ওই ব্যর্থতাই তাকে কিংবদন্তি বানিয়েছে। তার এই বিখ্যাত কথাটা শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এবার আসি আরেক কিংবদন্তির কথায়, স্টিফেন কিং। আচ্ছা, তার প্রথম উপন্যাস ক্যারি পাবলিশারদের কাছ থেকে ঠিক কতবার রিজেক্ট হয়েছিল কোনো ধারণা আছে? একবার, দুইবার, না, গুনে গুনে ৩০ বার। একবার ভাবুন তো, কিং যদি সেদিন হার ছেড়ে দিতেন, তাহলে বিশ্ব সাহিত্য কত বড় একটা সম্পদ হারাতো। তার এই গল্পটা আমাদের একটা জিনিসই শিখিয়ে দেয়, যে লেগে থাকাটা কতটা জরুরি। এই লিস্টটা দেখলে কিন্তু একটা প্যাটার্ন একদম পরিষ্কার বোঝা যায়। ওয়াল্ট ডিজনি থেকে শুরু করে কর্নেল স্যান্ডার্স পর্যন্ত প্রত্যেকের গল্পে একটা কমন সুতো আছে, আর সেটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোই কিন্তু তাদের বিশাল সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছিল। তো এত সব সফল মানুষের জীবনে বারবার ব্যর্থতার গল্প দেখে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে আমরা কেন ব্যর্থতাকে এতটা ভয় পাই? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সাইকোলজির ভেতরে। চলুন এই কমফোর্ট জোন বা স্বাচ্ছন্দ্য বলয়ের ধারণাটা একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, এখানে দুটো জোনের তুলনা করা হয়েছে। একটা হলো কমফর্ট জোন, আরেকটা হলো গ্রোথ জোন। কমফর্ট জোনটা আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়, কারণ সবকিছু চেনা জানা। কিন্তু আসল উন্নতি বা গ্রোথটা ঠিক তখনই শুরু হয় যখন আমরা ওই চেনা গণ্ডিটা পেরিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে পা রাখি। অনেকেরই মনে হতে পারে যে কমফোর্ট জোনে থাকাই তো সবচেয়ে নিরাপদ, কোনো রিস্ক নেই। কিন্তু ব্যাপারটা ঠিক তা না। আসলে কোনো কিছু না করাটাও কিন্তু একটা বিরাট ঝুঁকি, কারণ এর একটা বড় মাশুল আছে যেটাকে বলে অপরচুনিটি কস্ট। মানে যে কাজটা করা হলো না, সেটার জন্য যে বিরাট সম্ভাবনাটা হাতছাড়া হয়ে গেল, সেটাই আসল ক্ষতি। তাহলে প্রশ্ন হলো, এই যে ব্যর্থতার ভয়, এটাকে কিভাবে একটা পজিটিভ, একটা প্রোডাক্টিভ শক্তিতে বদলে ফেলা যায়? আচ্ছা, এই বিষয়ে উদ্যোক্তাদের উপর করা একটা গবেষণা কিন্তু আমাদের দারুণ কিছু পথ দেখাতে পারে। র্যাডবাউড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, ভয় সামলানোর জন্য মূলত ৩ ধরনের কৌশল আছে। এর মধ্যে যেটা প্রবলেম ফোকাসড বা সমস্যা কেন্দ্রিক কৌশল, মানে সরাসরি সমস্যা সমাধানের জন্য কাজে নেমে পড়া। দেখা গেছে ভয়কে প্রোডাক্টিভ কাজে লাগানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর উপায়। তাহলে এটা তো পরিষ্কার যে সমস্যার মুখোমুখি হওয়াটাই হলো আসল কাজ। কিন্তু এই যে মানসিক শক্তি, এটা আসবে কোত্থেকে? এখানেই আসছে রেসিলিয়েন্স বা স্থিতিস্থাপকতার ধারণাটা। চলুন এবার এমন কিছু কৌশল নিয়ে কথা বলা যাক যা আমাদের আরও শক্তিশালী হয়ে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই রেসিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় বললে এটা হলো যে কোনো ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এটা কিন্তু এমন একটা স্কিল যা চেষ্টা করলে যে কেউ গড়ে তুলতে পারে। অবশ্যই এই রেসিলিয়েন্স জিনিসটা রাতারাতি তৈরি হয় না, এর জন্য কিছু নির্দিষ্ট কৌশল মানতে হয়। এখানে যেমন ৫টা মূল কৌশলের কথা বলা আছে, যেগুলো এই মানসিক শক্তি তৈরিতে সাহায্য করে। চলুন পরের কয়েকটা স্লাইডে আমরা এই প্রত্যেকটা কৌশল নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা হলো একটা শক্তিশালী সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করা। বন্ধু, পরিবার বা এমন কেউ যার উপর ভরসা করা যায়, তাদের সাথে একটা শক্ত যোগাযোগ আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে আমরা একা নই। পাশে ভরসা করার মতো মানুষ থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর আত্মবিশ্বাসটাই কিন্তু কয়েক গুণ বেড়ে যায়।
এরপর আসি নিজের যত্ন। এটাকে অনেকেই বিলাসিতা মনে করে, কিন্তু এটা আসলে স্থিতিস্থাপকতার জন্য ভীষণ জরুরি। যেমন ধরুন, নিয়মিত শরীরচর্চা করা, ঠিকঠাক ঘুমানো আর স্বাস্থ্যকর খাবার খাওয়া। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের শরীর আর মনকে এমনভাবে তৈরি করে যাতে আমরা যে কোনো মানসিক চাপ বা চ্যালেঞ্জ আরও ভালোভাবে সামলাতে পারি। আর একটা দারুণ কৌশল হলো বড় কোনো লক্ষ্যকে একদম ছোট ছোট সহজ ধাপে ভাগ করে ফেলা। এতে কি হয় জানেন, প্রতিটি ছোট ধাপ শেষ করার পর আমাদের মধ্যে একটা জেতার অনুভূতি তৈরি হয়। আর এই ছোট ছোট সাফল্যগুলোই আমাদের লেগে থাকার ক্ষমতা বাড়িয়ে তোলে আর বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। এই কৌশলটা হলো পার্সপেক্টিভ ঠিক রাখা, মানে যে কোনো বাধাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। নিজেকে সহজ কয়েকটা প্রশ্ন করা, যেমন এই সমস্যাটা কি সারা জীবনের জন্য নাকি সাময়িক? এটা কি আমার পুরো জীবনটাকেই এলোমেলো করে দিচ্ছে নাকি শুধু একটা ছোট্ট অংশকে? এই প্রশ্নগুলো করলেই দেখবেন দৃষ্টিভঙ্গিটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আর সবশেষে ব্যর্থতাকে একটা শেষ হিসেবে না দেখা, বরং এটাকে দেখা উচিত শেখার আর নিজেকে নতুন করে চেনার সবচেয়ে বড় সুযোগ হিসেবে। কারণ প্রত্যেকটা ভুলই কিন্তু আমাদের নতুন কিছু শেখার একটা দরজা খুলে দেয়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, মানে ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করার যে ধারণাটা, চলুন সেটাকে একটা শেষ ভাবনার মধ্যে দিয়ে গুছিয়ে নেওয়া যাক। অ্যালবার্ট আইনস্টাইনের এই কথাটা কিন্তু অসাধারণ। এটা আমাদের একদম সহজ করে মনে করিয়ে দেয় যে যে কোনো নতুন কিছু করতে গেলে ভুল হবেই। ভুল করা মানেই হলো নতুন কিছু করার চেষ্টা চলছে। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল কথা। ব্যর্থতা কিন্তু সফলতার উল্টো দিকে থাকে না, এটা আসলে সফলতার পথের একটা অংশ মাত্র। তাহলে এই শিক্ষাগুলো যদি আমরা কাজে লাগাই, আমাদের পরের ব্যর্থতাকে কি একটা নতুন কিছু তৈরির সুযোগ হিসেবে দেখা যায় না? যদি ব্যর্থতাই সাফল্যের আসল উৎস হয়, তাহলে এর পর নতুন কি তৈরি হতে চলেছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।